টিভির পডকাস্ট জুম বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারা ফায়রুজ জাইমা এবং অতিথি আসনে আজকে যিনি উপস্থিত আছেন তিনি আমার অসম্ভব পছন্দের একজন। যারা আমার অতিথির আসনে উপস্থিত থাকেন সাধারণত তারা প্রত্যেকেই অবশ্যই অনেক পরিচিত মুখ আপনাদের। তাদের নাচে নাহিলে গানে না হলে অভিনয়ে কোনো না কোনোভাবে আপনাদের চেনা জানা থাকে, সেখানেই পরিচয়টা সেইভাবে দেই। বাট আজকের অতিথি যেহেতু আমার পছন্দের একজন, আমার মতো করে তাকে আমি পরিচয় দিতে চাই যে তার চেহারাটা দেখলেই বা তার নামটা শুনলেই আমার মনে পড়ে সুন্দর কোনো একটা জামদানি শাড়ি। যদিও তিনি এখন জামদানি ছাড়িয়ে অনেক বোল্ড লুকে বেশি পরিচিত। আমার মনে হয় নামটা কিছুটা হলেও গেস করতে পারছেন। আমার সাথে আজকে উপস্থিত আছেন রুনা খান। হাই আপু। হ্যালো, কেমন আছিস তুই? আমি তো খুব ভালো আছি। আর তুমি তো এটা জানোই যে তোমার জামদানির প্রতি আমার প্রেমটা অনেক বেশি। কিন্তু আমি প্রথমেই জানতে চাই এই যে জামদানি ছেড়ে এই যে বোল্ড লুক নিয়ে এই যে বারবার একটা কথা আসছে যে হুট করে রুনা খান কেন বদলে গেলেন, এরকম বোল্ড লুকে দেখা যাচ্ছে, এটা কি ভাইরাল হওয়ার জন্যই করছেন কিনা? কি উত্তর দিবে এই প্রশ্নগুলোর? যেটা হয়েছে একটু পেছনে যেতে হবে। একটু পেছনে বলতে ধর যখন আমি আমার অভিনয় জীবন শুরু করি একেবারে সেখানেই যেতে হবে। 2005-এ সিসিমপুরের মধ্য দিয়ে আমার পেশাগত অভিনয় জীবনের শুরু। তো সে সময় আমি তো নাগরিক নাট্য সম্প্রদায়ের কর্মী হিসেবে কাজ করতাম। আমাদের নাগরিক নাট্য সম্প্রদায়ের রিহার্সেল হতো ইস্কাটনে। ঠিক ইস্কাটনের দুটো বাড়ি পরে সাপ্তাহিক আনন্দধারা এবং সাপ্তাহিক 2000 নামে দুটো পাক্ষিক ছিল সে সময়। তো সে সময় আমরা যারা নতুন কাজ করছি অভিনেতা মডেল হিসেবে, ছেলে মেয়ে যেমন তিন্নি, আমি, ফারারুমা, দিহানাপু ছিলেন ছেলেদের মধ্যে, অপূর্ব, নিশো। তো ওই আনন্দধারা আর সাপ্তাহিক 2000-এর দুই ঈদে, রোজার ঈদ এবং কোরবানির ঈদের ক্যাটালগ হতো এবং পুরো ম্যাগাজিনে আমাদের দেশের সব ডিজাইনারদের ডিজাইন করা পোশাক পাঠাতো। আমাদের সাথে যোগাযোগ করতেন সাশা আপু, সাশা চৌধুরী, যিনি শাহাদত চৌধুরীর মেয়ে, আনন্দধারার সম্পাদক ছিলেন। তো এটা আমি এই জন্য বললাম যে সেই 5, 6, 7, 8 ওই সময়টাতে ওই আনন্দধারা এবং সাপ্তাহিক 2000-এর ম্যাগাজিনের দুই ঈদের সংখ্যা দেখলে দেখা যাবে যে আমাদের সবার ছবি দিয়ে ভরা। এরপরে আমার 2009-এ আমার বিয়ে হয়, 2010-এ আমার সন্তানের জন্ম হয়। তারপর সেই সময়টা তো সবাই জানে, তুইও জানিস যে আমি অনেক ওয়েট গেইন করি। তো তারপর যখন আমি কাজে ব্যাক করি 2 বছর পরে, সেই সময় কিন্তু আমি সেই বিশাল ওজনের একজন মানুষ হয়েই কাজে ব্যাক করেছি এবং 10 বছর আমি তাই সেভাবেই কাজ করেছি। তো ওই সময়টাতে কেউ আসলে আমার সাথে মডেল মানে স্টিল শ্যুটের মডেল হিসেবে কাজ করবার আগ্রহ দেখাননি, মানে আমার কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি। তো যেটা হয়েছিল আমার খুব স্পষ্ট মনে আছে যে আমাদের মিমের বিয়েতে, অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বিয়েতে আমাদের আফরোজা আপু, রেডের বিউটিশিয়ান আফরোজা আপু আমাকে খাবার টেবিলে বসে বলছিলেন যে শোন, আমি তোকে নিয়ে একটা শ্যুট করতে চাই এবং ডিজাইনার টিঙ্কু ভাই, শাহরুখ আমিন। ওটা হলো প্রথম শ্যুট। সে সময়ও কিন্তু আমি বেশি মানে তখন আমার ওজন কমেছে আর কি। তো তারপর থেকে এই পর্যন্ত গত 2 বছরে যতগুলো শ্যুট দেখা গেছে, শ্যুটের ছবি দেখা গেছে, প্রতিটি কোনো না কোনো ডিজাইনারের মডেল হয়ে শ্যুট করা, স্টিল বা ডিজাইনারের মডেল হয়ে শ্যুট করা। মানে প্রথমত বিষয়টা একটা পেশাগত কাজ, আর দ্বিতীয়ত ওই যে কেন মাঝখানের সময়টাতে দেখা যায়নি সেটার কারণটা আসলে মাঝখানের সময়টাতে ডিজাইনাররা আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেননি। তো আফরোজা আপুর ওই শ্যুটটার পরে শাহরুখ আমিনের ডিজাইনে তারপর আমার সাথে কাজ করতে চাইলেন গৌতম সাহা আইস্টুডের। যেটা একটু তোমাকে থামাচ্ছি, তোমার সাথে এই বিষয়ে যদি আমার অনেক কথা হচ্ছে, কিন্তু আজকের একটু ভিন্নভাবে গল্পগুলো যেহেতু করছি,
একটা যে ওয়েট লুজের যে একটা জার্নির মধ্যে দিয়ে তুমি গেছো লম্বা সময় ধরে, কিন্তু সেই জার্নিটা কিন্তু অনেক পরে শুরু হয়েছে, এমন কিন্তু না যে তোমার কন্যার জন্মের পরপরই তুমি খুব উঠে পড়ে লেগেছিলে ওয়েট লুজ করার জন্য, এমন কিন্তু দেখা যায়নি। তো এই জার্নিটা কি শুরু করেছিলে যাতে কাজটা পাওয়া যায়, নাকি কাজ পাওয়া যখন শুরু হলো তখন নিজ তাগিদে মনে হলো যে স্ক্রিনে আমি নিজেকে এভাবে দেখতে চাই, তাই আমি ওয়েটটা লুজ করি? না, এটা একেবারেই আমার ওয়েট লস জার্নির সাথে আমার পেশাগত কাজের কোনো সম্পর্ক নেই। যেটা তুই বলছিলি যে মানে আমার সন্তান জন্মের প্রায় 10 বছর আমি অতিরিক্ত ওজন বয়ে বেরিয়েছি এবং ওভাবেই আমি কাজ করেছি। তখন আমার কাছে যেমন চরিত্র, যেমন কাজের প্রস্তাব এসেছে, আমি তেমন কাজ করেছি। ওই 10টা বছর আসলে স্যার আমি চেষ্টা করেছি, হ্যাঁ, বিভিন্ন সময়ে আমি চেষ্টা করেছি, কিন্তু পেরে উঠিনি। বিষয়টা এমন ছিল যে ওজনটা তো আসলে 1 মাসে বাড়েনি, তো 1 মাসে কমবেও না। আমার মুশকিল যেটা হতো, 15 দিন খুব মানে ব্যায়াম, হাঁটা, খাবার দাবারে মন দিলাম, 15 দিন পর ছেড়ে দিলাম, তো তাহলে তার ফলটা পাওয়া যাচ্ছে না। তো ওই চললো 10 বছর। তা আমি আসলে ওজন কমানোর সিদ্ধান্তটা নিয়েছিলাম একেবারেই আমার ব্যক্তিগত শারীরিক খুব সোজা বাংলায় বললে বাঁচবার জন্য। আমি হিল পরে 30 মিনিট থাকতে পারি না, আমার হাঁটুতে ব্যথা, আমার ব্যাক পেন। আর তুই যে প্রশ্নটা করেছিলি যে কাজগুলো হচ্ছে সেজন্যই আমি একেবারে, আফরোজ আপু যখন আমার সাথে কথা বলেন মিমের বিয়েতে, তখনও কিন্তু আমি বেশ গুল্লুগাল্লু, কিন্তু যখন শ্যুটটা করেন তিনি কথা বলবার মাস 2 পরে শ্যুট করেছেন, ততদিনে আমি কমে গেছি। মানে আমি প্রথম শ্যুটেই আসলে, আফরোজ আপুর শ্যুটটাকে যদি আমরা প্রথম শ্যুট ধরি, যদি না ওটাই প্রথম শ্যুট, তো ওই শ্যুটের সময় আসলে আমি কমে গেছি অলরেডি। তো ওই কাজ পাবার জন্য ওজন কমানো। কিন্তু আপা অভিনয়ের জায়গা থেকে, একজন অভিনয় শিল্পীর জায়গা থেকে তোমার কি মনে হয় না যে যদি আমার স্ক্রিনের জন্য আমি ওজন কমাই তাতে তো দোষের কিছু নেই? হ্যাঁ, ফিটনেস তো নিজের প্রত্যেকের দরকার, একদমই দোষের কিছু নেই, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করবার মতো বিষয়। সবচাইতে বড় কথা হচ্ছে যে আমি না সারা, আমার কাছে বডি শেমিংটা খুব অসুন্দর একটা চর্চা। মানে যে মোটা তাকে মোটা বলা, যে শুকনা তাকে আবার শুকনা বলা, দরকার নেই, এসব কিছু দরকার নেই। একটা মানুষ সুস্থ আছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। বা আমরা কারোর সাথে দেখা হলে এটুকুই জিজ্ঞেস করতে পারি, ভালো আছো তো, সুস্থ আছো তো? হ্যাঁ, তোমাকে আরও মোটা দেখাচ্ছে, আরও কালো দেখাচ্ছে বা আরও শুকনা দেখাচ্ছে, এসব কিছু প্রয়োজন পড়ে না, কিন্তু আমরা করি। আমরা মানে আমাদের মোটা হয়ে গেছি, গায়ের রংটা একটু কালো দেখাচ্ছে, হয়তো অনেক সময় কেয়ার থেকেই করি, সব সময় যে আমরা কি বলবো এটাকে নেতিবাচক ভাবে করি সেটা না, ভালোবাসা থেকে, কেয়ার থেকেও করি। কিন্তু মানে কেউ যদি কাজের জন্য ফিট হতে চান, ওজন কমাতে চান, সেটা খুবই দারুণ ব্যাপার। এবং আমাদের অনেক অভিনেত্রীরা যারা, যেমন আমার কাছাকাছি সময়ে আমরা কয়েকজন অভিনেত্রী খুব কাছাকাছি সময়ে মা হয়েছি। মমো, আমি, বাঁধন, আমরা কিন্তু একদম 1 বছর পরপর আমাদের সন্তানের জন্ম হয়েছে। তো মমো তো সন্তানের জন্মের 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে একদম ফিট, বাঁধনও অনেক আগে ফিট। কিন্তু আমি 10 বছর আমি এতদিন অতিরিক্ত ওজন, কারণ আমি পারিনি স্যার, আমি চেষ্টা করেছি, আমি বিভিন্ন সময় চেষ্টা করেছি, আমি পেরে উঠিনি। তো ফাইনালি একটা সময় গিয়ে পারলাম। এবং ওই যে বারবারই বলছি যে সময় পেরেছি সেই চেষ্টাটা একেবারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, হাঁটতে পারি না, বসলে উঠতে পারি না, সে সমস্ত কারণে। মানে যাকে বলে একেবারে বয়স কমিয়ে ফেলেছো, মানুষের তো বয়স উপরের দিকে যায়, তুমি কমিয়েছো। কিন্তু একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে আপা, যদিও এটা তোমার ব্যক্তিগত কারণে এতক্ষণ ধরে যেটা বলছিলে, কিন্তু এই যে যেটা খবরের শিরোনাম, আমার মনে হয় বেশ বিরক্ত হয়েছো তুমি এই প্রশ্নটাতে। বোল্ড লুক, মানুষ তো এখন অশালীন কাপড় বলে না, একটু ছোট কাপড় পরলে অশালীনটাকে একটা নতুন সুগার কোটিং করা হয়েছে বোল্ড লুক বলে। কিন্তু আমার জানতে ইচ্ছা করে, এখন যে ধরনের কাপড়গুলো তুমি বলছো, অনেকটা স্লিভলেস, অনেকটা প্লাঞ্জিং নেক থাকছে, পেট বের করা থাকছে, এই ধরনের পোশাকে তো আগে দেখা যায়নি। তো এই যে শুকালে এবং শ্যুট শুরু হলো, তুমি যদি না শুকাতে, তুমি যদি আগের জায়গাতেই একটু গেইন ওয়েটে ওই গুলোই থাকতে, সেক্ষেত্রে কি তুমি এই ধরনের কাপড়গুলো পরতে বা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতে? আচ্ছা, এখানে ধরো আমাকে আসলে গত সিসিমপুরের কথা বলছিলাম না, সিসিমপুর থেকে এই পর্যন্ত আমাকে যত চরিত্রে দেখা গেছে বা যে সমস্ত চরিত্র খুব দর্শক প্রিয়তা পেয়েছে, সেই সব
চরিত্রগুলোই হচ্ছে আমাদের একেবারে ঘরের মেয়ে, মিষ্টি মেয়ে, পাশের বাড়ির মেয়ে, এমন চরিত্র। সেটা সিসিমপুরের সুমনা বা অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্রের সেই মেয়ে, বা আফজাল হোসেনের ডাচ বাংলা ব্যাংকের সেই গার্মেন্টসের মেয়ে, বা আমার টেলিভিশন নাটকগুলো, বা আমার সিনেমা হালদা, ছিটকিনি, হ্যাঁ, প্রতিটি চরিত্রই খুব পাশের বাড়ির মেয়ে। হ্যাঁ, এরকম চরিত্রে আমি দর্শকের কাছে বেশি পৌঁছেছি। তো তুমি যে প্রশ্নটা করেছো ব্যক্তি জীবনে তো আসলে আমি আমার সন্তানের জন্মের পর থেকেই মোটা, তাই না? তো ব্যক্তি জীবনে আমি সারা জীবন এবং প্রতিটি ছবি ফেসবুকে বছর বছর পোস্ট করা আছে। ধরো আমি দেশের বাইরে বেড়াতে গিয়ে সুইমিং পুলে সুইমিং কস্টিউম পরেছি, সেই সুইমিং কস্টিউম পরা ছবি ফেসবুকে পোস্ট করা আছে সেই সময় 10 বছর আগে। 12তে 13তে আমি বিচে গিয়েছি, বিচ গাউন পরেছি, আমি অফ শোল্ডার গাউন পরেছি, আমি মিনি স্কার্ট পরেছি, এবং সবই 100 কেজি ওজনে। ওটা ব্যক্তি জীবনের সেই সকল ছবি ফেসবুকে পোস্ট করা আছে। কেউ যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারা তো নিশ্চয়ই দেখেছে। কিন্তু এই যে বোল্ড লুক, ভাইরাল হতে চাওয়া, আপনি ভাইরাল হওয়ার জন্য এগুলো করছেন কিনা, এর প্রতিটি জিনিসের ব্যাখ্যা আমার কাছে আছে। 3টা জিনিসের মধ্যে যুক্ত হয়েছে। একটা জিনিস, আমাকে আসলে দর্শকরা যেরকম চরিত্রে দেখেছে, দর্শকদের জন্য এটা একটা নতুন ব্যাপার যে হ্যাঁ, মানে যেই চরিত্রে তারা আমাকে আসলে গ্রহণ করে নিয়েছে সেই চরিত্র থেকে ভিন্ন লোক, এটা একটা ব্যাপার। এর সাথে যুক্ত হয়েছে আমি বলবো যে একটু হলুদ সাংবাদিকতাটা এইরকম যে আমি তো আমার ছবি পোস্ট করছি একবার, আর পত্রিকাগুলো আমার ছবি নিয়ে নিউজ করছে একাধিকবার, এবং সেই একাধিকবারে তারা বোল্ড লুক, ওজন কমিয়ে তিনি শ্যুট করছেন, এই সমস্ত তথ্য দিচ্ছেন। কিন্তু এক জায়গায়ও দিচ্ছেন না তথ্য যে এগুলো প্রতিটি পেশাগত কাজ বাংলাদেশের, এবং প্রত্যেকটা ডিজাইনারের নাম, মেহেরের ডিজাইনার সামিনা সারা, তারপর স্ট্রাইডের ডিজাইনার তাসমিত আর্নি, সানায়া কুটুরের ডিজাইনার সানায়া চৌধুরী, অদ্রিয়ানা এক্সক্লুসিভের ডিজাইনার নাজিয়া হাসান, প্রত্যেকে আমাদের দেশি ডিজাইনার। তারা কেউ এটা উল্লেখ করছেন না যে এগুলো ডিজাইনারদের মডেল হয়ে স্টিল শ্যুট, এবং স্টিল শ্যুট মডেলিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটা তারা মেনশন করছেন না। এটা আমি একটা রকমের এটাকে হলুদ সাংবাদিক, আংশিক সত্য আর আংশিক আড়াল করে যাওয়ার তো সঠিক সাংবাদিকতা হলো না। তার সাথে সাথে যুক্ত হয়েছে যে ধরো পেশাগত জীবনেও তো ইতিবাচকতা, নেতিবাচকতা সেসবই থাকে। আমার সহকর্মীদের মধ্যেও 2-1 জন যারা ধরো বছর 5 ধরে তাদের কাজ নিয়ে কোনো খবর নেই, কিন্তু ইনিয়ে বিনিয়ে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিলেন, তখন তাদের 10 বছরে কাজ নিয়ে কোনো খবর হয়নি, 5 বছরের কাজ নিয়ে কোনো খবর হয়নি, আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে তারা খবরে তাদের নিয়ে নিউজ হচ্ছে। কারণ ইতিবাচকতার চাইতে তো নেতিবাচকতা বিক্রি হয় বেশি, সারা। ঠিক আছে, আমি যেটা বলছিলাম এটা তো ব্যক্তি জীবনে পড়েছো তুমি সব ধরনের, কিন্তু আমি ওটাই বলছিলাম যে 100 কেজি ওজন নিয়ে দেশেও যারা ডিজাইনার তারা যদি এরকম প্লাঞ্জিং নেক বা এরকম স্লিভলেস পরে বা পেট বের করা একটা শাড়ি দিয়ে শুট করতে বলতো, তুমি কি স্বাচ্ছন্দ্য বোধ করতে তখন? হ্যাঁ, আমার কাছে শুধু কাজের প্রস্তাব আসেনি, এই জন্য আমি খুবই বিশ্বাস করি একজন মানুষ কেমন পোশাক পরবেন সেটা সেই মানুষটির ওজন, উচ্চতা, রং, বয়স কোনো কিছুর উপর নির্ভর করে না, নির্ভর করে যে তিনি সেটাতে কমফোর্টেবল। আমি সব রকম পোশাকেই কমফোর্টেবল। আর পোশাকের ব্যাপারে আমার খুব স্পষ্ট একটা ভাবনা আছে, সেটা এমন নয় যে সবার সাথে মিলবে, সবার ভাবনা তো সবার সাথে মেলে না। পোশাকের আসলে কোনো অশ্লীলতা হয় না, পোশাকের হয় ধরন। পোশাক প্রাচ্যের ধরনের পোশাক, পাশ্চাত্যের ধরনের পোশাক। প্রাচ্যের ধরনের পোশাকে শাড়ি আছে, লেহেঙ্গা আছে, বা জাপান, চীন, আমরা প্রাচ্য বা মধ্যপ্রাচ্য। আর পাশ্চাত্য, হ্যাঁ, পাশ্চাত্যের পোশাকে মানে গাউন, ড্রেস বলতে আমরা যেটাকে বুঝি। তো আমরা তো আসলে দেশের চিত্রটা এমন দাঁড়িয়েছে যে আমাদের দেশে 99% ছেলে ওয়েস্টার্ন কাপড় পরে, সেটা স্বাভাবিক। কিন্তু কোনো মেয়ে যখন ওয়েস্টার্ন কাপড় পরে তখন সেটা অশ্লীল, কারণ ওটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত।
কিন্তু যখন আমি কথার কথা বলছি উদাহরণ হিসেবে, ধরো যারা ওয়েস্টার্ন ড্রেসের সবচাইতে বিশ্বজোড়া নামি দামি ব্র্যান্ড গুচি যখন ডিজাইন করবে, তখন তো গুচি ছেলেদের কাপড় যা ডিজাইন করবে, মেয়েদের কাপড় ওদের মতো করে ডিজাইন করবে, বা গুচি, প্রাডা বা ডিওর, তোমাকে তো ওই ডিজাইন অনুযায়ী কাপড়টা পরতে হবে। ওই ডিজাইনের কাপড় কিন্তু আমাদের দেশের শহরের মানুষরা পরে। আর আমি যে কাপড়গুলো পরেছি সেগুলো কোনোটাই কোনো দেশের বাইরের ব্র্যান্ড না, আমাদের দেশীয় ডিজাইনারদের ডিজাইন করা দেশীয় ব্র্যান্ডের কাপড়। এই কাপড়গুলো এই দেশেই বিক্রি, এই শহরে বিক্রি হয় এবং এই শহরের মানুষরাই পরেন। আমি শুধু তাদের মডেল। এখন দর্শকের কাছে হয়েছে কি, আমি তো আসলে বারবারই বলছি যে সিসিমপুরের কারণে বা ডাচ বাংলা ব্যাংকের কারণে বা আমার অনেক নাটকের কারণে আমি সাধারণ মানুষের কাছে নিজের ঘরের মেয়ে, পাশের বাড়ির মেয়ে হিসেবে পরিচিত। দর্শকদের বিষয়টা কিন্তু আমি বুঝি এবং সেখানে আমার চিন্তাটা হচ্ছে একজন অভিনেতা বা মডেল হিসেবে আমি তো অনেক রকমের চরিত্রে কাজ করতে চাই, ভিন্ন ভিন্ন রকমের চরিত্রে ভিন্ন ভিন্ন রকমের লুকে নিজেকে দেখতে চাই। এটাই আমার কাজের সবচাইতে এক্সাইটিং চ্যালেঞ্জিং দিক। এই জন্যই আমার কাজটাকে আমি এত ভালোবাসি। তুমি একটু, আমি জানি যে তুমি কাজ ভালোবাসো এবং কাজ নিয়ে কথা বলতে ভালোবাসো, তাই একদম সম্প্রতি যে তোমার কাজ নীলপদ্ম, এই চলচ্চিত্র সম্পর্কে একটু জানতে চাই। এবং এটা ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে রিলিজ হচ্ছে, ইফ আই এম নট রং। একটু যদি আমাদেরকে জানাতে যে আসলে কি হচ্ছে, কেমন চরিত্রে অভিনয় করেছো, কেমন ধরনের চরিত্রে, কেমন ধরনের গল্পে তোমাকে এই সিনেমায় দেখা যাবে? আচ্ছা, আমার এই ছবির পরিচালকের নাম তৌফিক এলাহি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম এবং মিডিয়া থেকে পিএইচডি করেছেন এবং বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফিল্ম এবং মিডিয়ার প্রফেসর হিসেবে আছেন। এই ছবিতে আমার যুক্ত হবার গল্পটা খুব ভালোবাসার একটা গল্প। আমি সেই গল্পটা একটু বলতে চাই। আমাকে একদিন সজল ভাই ফোন করেছেন, আমাদের অভিনেতা আব্দুন্নুর সজল ভাই ফোন করে বললেন যে রুনা, আমার বিশ্ববিদ্যালয়ের, সজল ভাই জাহাঙ্গীরনগর পড়াশোনা করেছেন, যে আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই, তো তিনি একটা সিনেমা বানাবেন, আমার সাথে শেয়ার করেছিলেন। আমার কাছে স্ক্রিপ্ট শুনে, চরিত্র শুনে মনে হয়েছে যে তুই এই চরিত্রটার জন্য খুব ঠিকঠাক, তুই একটু কথা বলে দেখ। তো তার আগে আমাকে তৌফিক ভাই ফোন করেছেন, আমি সামহাও মিস করে গেছি, যে হয় না যে আননোন নাম্বার, হ্যাঁ মিস করে গেছি। তারপর সজল ভাই আমাকে তৌফিক ভাই নাম্বার পাঠালেন, তৌফিক ভাইয়ের সাথে কথা হলো, আমার গল্প চরিত্র পছন্দ হলো, আমি যুক্ত হলাম। যুক্ত হওয়ার গল্পটা ভালোবাসার এই জন্য বললাম, সজল ভাই নিজে কিন্তু এই ছবিতে অভিনয় করেননি, তিনি কোনোভাবেই এই ছবির সাথে যুক্তও নন, কিন্তু একটি ছবিতে নাম ভূমিকায় আমাকে কাস্ট করা হয়েছে। সেই কাস্ট আসলে করেছেন আমার আরেকজন সহকর্মী, যে সহকর্মী এই ছবিতে কাজও করেননি, এই ছবিতে অভিনয় করেননি, ছবির সাথে যুক্তও নন। আর তৌফিক এলাহির এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি কিছু শর্ট ফিল্ম তৈরি করেছেন। এই গেল যুক্ত হবার গল্প। আর আমরা শুটিং করেছি দৌলতদিয়াতে। আচ্ছা, নীলপদ্ম সিনেমায় আমার চরিত্রের নাম নীলা, নীলাকেই নীলপদ্ম বলে সম্বোধন করা হচ্ছে। হ্যাঁ, তো নীলা একজন যৌনকর্মী। এই কাজটা করতে গিয়ে আমার প্রথম দৌলতদিয়া যাওয়া হলো। ওখানে আমরা 3 দিন শুটিং হয়েছে, রাজবাড়িতে থেকেছি আমরা, দিনে ওখানে কাজ করেছি। খুব আমি কি শব্দ ব্যবহার করে বলবো, খুবই অভূতপূর্ব একটা অভিজ্ঞতা সারা আমার। যৌনকর্মীর চরিত্র মানে তুমি সবসময় চ্যালেঞ্জিং চরিত্র করতে পছন্দ করো, বাট আই থিঙ্ক ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ চ্যালেঞ্জ। এবং ওখানে যে ওদের লাইফস্টাইলে, ওখানে থেকে ওদের লাইফস্টাইলের মতো করে কি করা, বা যে গেলে তুমি কি শেখার জন্য বা দেখার জন্য ওদের সাথে মেশা, কথা বলা বা কোনো গল্প তৈরি হয়েছে ওখানে? প্রথমত ধর, তোর সাথে আমার বিভিন্ন সময়ে আড্ডা হয়েছে এবং সব সময় আমি এই কথাটা বলি, কারণ এটাই সত্য। আমি হচ্ছে একেবারেই ডিরেক্টরস আর্টিস্ট সারা। আমি যখন যে ডিরেক্টরের সাথে কাজ করি, আমার প্রধান চিন্তা থাকে যে ডিরেক্টর চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন, তার মতামতটা আমার কাছে সবচাইতে বেশি গুরুত্ব পায়। তো তার সাথে নিজের, তো তৌফিক ভাই তিনি একটা দীর্ঘ সময় গবেষণা করেছেন এই যৌন কর্মীদের নিয়ে, এই কাজটা করতে গিয়ে। তো তিনি তার সেই গবেষণা থেকে যেই তথ্য পেয়েছেন সেগুলো তিনি আমার সাথে শেয়ার করেছেন। এবং ওখানে যাবার পর না আমার আসলে ভীষণ রকম একটা মানবিক অনেক গল্প তৈরি হয়েছে। মানবিক গল্প বলতে শীতে, আমার মনে আছে আমরা শীতকালে শুটিং করেছিলাম জানুয়ারিতে, এই 23-এর, তো না 23শে ডিসেম্বর
এরকম সময় বোধহয় শীত ছিল, আমি খুব বেশি শীতের কাপড় নিয়ে যাইনি, মানে অত যে শীত অত বুঝতে পারিনি আর কি। তো আমরা যখন শুটিং করছিলাম ওই মেয়েরা ওদের কাপড় এনে আমাকে দিচ্ছে, আমি সেই কাপড় পরে শুটিং করছি। আবার কস্টিউমও যে আমার কস্টিউমের চাইতে আমার কস্টিউমটা মনে হচ্ছে একটু বেশি সাদামাটা, তো ওরা বলছিল তুমি এটা পরো আপু, এটা পরলে তোমাকে বেশি ভালো লাগবে। এবং আসলে ওদের একজনের শাড়ি পরে আমি শুটিং করেছি। আর এই যে 2 দিন থাকছি, এই 2 দিনের মধ্যে একজন আমার জন্য একটু চানাচুর মাখা নিয়ে আসছে, একজন ঘর থেকে বড়ের আচার নিয়ে আসছে। গল্প মানে সময়টা এমন যে আমার ছোটোবেলায় যে দাদুর বাড়ি নানুর বাড়িতে যেতাম না, তো তখন যেমন অন্য পাড়ার অন্য ছেলেমেয়েরা, সমবয়সী ছেলেমেয়েরা, বন্ধুরা, কাজিনরা আসতো, একসাথে খেলতো, গল্প করতো, আমার মনে হচ্ছিল যে সেই রকম একটা বিষয়, মানে সারাদিন ওরা আমাকে ঘিরে আছে, দিনের সময়টা ওরা একটু ফ্রি থাকে, সারাদিন ওরা ঘিরে আছে, নানা গল্প করছে, ছবি তুলছে। তাদের মধ্যে অনেকেই সিসিমপুর দেখেছে, সিসিমপুরের সুমনা সেই গল্প বলছিল। এবং আমার একটা সময় গিয়ে মনে হলো যে যেহেতু এই সম্প্রদায়ের মানুষের কাছে আমার একেবারে প্রথম যাওয়া, সেই সময় মনে হলো যে একদমই বিষয়টা এরকম যে আমি একটা কাজ করি, তুমি একটা কাজ করো, মানে আমি একজন অভিনয়কর্মী, তুমি এখানে উপস্থাপিকা, ওরাও একটা কাজ করে। এছাড়া এর বাইরের মানুষগুলো, মানে মানুষটা, আমি ব্যক্তি জীবনটা আমার তোমার ওদের একদম একই রকম। ওরা গল্প করছে, টিভি দেখছে, একসাথে আড্ডা দিচ্ছে, সিনেমা দেখছে, সিনেমা মানে গল্প করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা মনে হচ্ছে তোমার অভিনয়ের ক্ষেত্রে? আমি তো একটু সাপ ভয় পাই। একটা শট ছিল সাপ, তো তারপর আমি তো পরিচালকের হাতে পায়ে ধরে বললাম, ভাই তৌফিক ভাই, আমাকে কোনোভাবে আপনি যা বলেন, আমি শীতের মধ্যে পানিতে ডুবে থাকবো, যা বলেন তাই করবো, সাপ আমি ধরতে পারবো না। তারপর সেটা অনেক টেকনিক্যালি করতে হয়েছে। তো সেই শটটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যেখানে আমাকে কৃতিত্ব দিতে হবে নাহিয়ান বেলালকে, আমাদের সিনেমাটোগ্রাফার, খুব ইয়াং তরুণ একজন এবং খুব ভালো কাজ করে। মানে এইটা গেল একটা ব্যাপার। আর এছাড়া অন্য আর যে জিনিসগুলো, যে আমি আসলে এত দারুণ সব সহকর্মী পেয়েছি, যেমন সিনেমাটিতে আমার সহশিল্পী হিসেবে আছেন রাশেদ মামুন অপু ভাই, খুব ভালো একজন অভিনেতা এবং এত এত হেল্পফুল। তারপর ছিলেন একে আজাদ সেতু ভাই, দুর্দান্ত অভিনেতা। মানে আমি সহশিল্পী হিসেবে যাদেরকে পেয়েছি তারা সবাই এত এত ভালো। সো আমাকে আসলে অন্য আর কিছুতে সুজাত শিমুল ছিলেন, শাহেদ আলী ভাই ছিলেন, তো অন্য আর কিছুতে কোনো অসুবিধা ভোগ মানে পোহাতে হয়নি। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে আমি তো বলি যে কোনো চরিত্র করবার সময় আসলে ডিরেক্টর কি চাইছেন, ডিরেক্টর কীভাবে চরিত্রটাকে দেখতে চাইছেন, সেটা চেষ্টা করি একটু কাছাকাছি যাবার, যতটুকু যাওয়া যায়। পুরোপুরি তো সম্ভব হয়ে ওঠে না, চেষ্টাটা থাকে, দেখা যাক। টাঙ্গাইলে বেড়ে ওঠা, ইফ আই এম নট রং আপা, এখন যখন মানে হয় না যে এমনিতেও তো হয় যখন পরিচিতি হয়ে যায় একটা মানুষের, তুমি তো অনেক বড় জায়গায় পৌঁছে গেছো, এমনিতেও যখন একটু টুকিটাকি পরিচিতি হয়, ছোটোবেলার ফ্রেন্ডগুলোই বন্ধুগুলোই এসে একটু লেগ পুল করতে থাকে, অনেকে গর্ব করে, অনেকে আবার ও আচ্ছা মিডিয়াতে কাজ করে, কিন্তু পার্টিকুলারলি টাঙ্গাইলে যখন যাওয়া হয় সেখানে যে কেমন মানুষের রিয়াকশন পাও, সেখানে রুনা খান আসলে কি? এখানে আমি ভীষণ আশীর্বাদ পুষ্ট। আমার জন্ম টাঙ্গাইলের মির্জাপুরে, আমার দাদুর বাড়ি নানুর বাড়ি মির্জাপুর, কিন্তু আমি বড় হয়েছি টাঙ্গাইল জেলা সখীপুর থানায় আমার বাবার চাকরির সুবাদে। আমার 3 বছর বয়স থেকে এসএসসি পর্যন্ত কেটেছে সখীপুরে। আমার স্কুলের যারা বন্ধু, তারপর আমার ইন্টারমিডিয়েট বা 98-এ আমি ঢাকায় আসি, ইন্টারমিডিয়েট করি বড্রুনেসা থেকে। আমার কলেজের যারা বন্ধু, তারপর আমার অনার্স মাস্টার্স ইডেন কলেজ থেকে বাংলায়, আমার বাংলা ডিপার্টমেন্টের বন্ধু এবং হলের বন্ধু, আমি যেহেতু হলে থেকেছি, হলে আমার যারা বন্ধু ওরা কিন্তু অন্য অন্য সব ডিপার্টমেন্টের। আমি এইটা পুরো সময়টা ধরেই বলছি, আমার সারা জীবন তাদের সাথেই বন্ধুত্ব হয়েছে, অথবা আমি তাদের বন্ধু হয়েছি যারা নাচ, গান, অভিনয়, আবৃত্তি এসব করতো। সেটা সে স্কুলেও, কলেজেও, বড্রুনেসাতেও, সেটা কি মানে ইডেনেও বেছে বেছে নিতে না হয়ে যেত? তুই একটা জিনিস তো খুব সহজ, ধর মানে ক্লাসে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো ও অমুক নাচে নাম দিল, ও গানে, ও আবৃত্তিতে, তো ও আমাদের সাংস্কৃতিক স্কুলের পড়াশোনা বা কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা তো পড়াশোনা, কিন্তু যে সাংস্কৃতিক আয়োজনগুলো হয় সেগুলোর মধ্যে যারা
মানে সম্পৃক্ততা থাকে যাদের, ওদের কিন্তু আরও বেশি সময় একসাথে রিহার্সেল করছি, এই করছি, মানে একসাথে সময় কাটানোর ব্যাপারটা থাকে। ছোটবেলায় স্কুলে কি করা হতো তখন সে সময়টা? এই যে সব মানে নর্মাল, মানে নাচ গান কবিতা সবেতেই নাম থাকতো না পার্টিকুলার না কিছু? না 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 না, আমি তো বেসুরা, আমার তো গলায় সুর নেই, গান কখনো অভিনয়, একক অভিনয় আমাদের স্কুলে যেমন ছিল, একক অভিনয় আর নাটিকা হতো, মানে স্কুলের ধর আমাদের ক্লাসের 5-7 মিলে একটা ছোট্ট 15 মিনিটের নাটিকা। হ্যাঁ, মানে বান্ধবীরা, ছোটবেলা থেকে ওই অভিনয়ের একটা আমার সব বান্ধবীরা, আকাঙ্ক্ষা। শুধু আমি না। হ্যাঁ। মুশকিল হচ্ছে শুধু আমি আমার জায়গাটাতে আছি, আর সবাই জীবনের অন্যান্য দিকে চলে গেছে। আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের সাথেই সবচাইতে বেশি বন্ধুত্ব হয়েছে যারা নাচতো, গাইতো, অভিনয় করতো, মানে তারাই আমরা বন্ধু ছিলাম। তো ওরা কেউ আর ওটা কন্টিনিউ করতে পারেনি বা করা হয়ে যোগাযোগ আছে ওঠেনি তাদের সাথে? সবার সাথে। তুই যে বলছিলি না যে লেক পুল, আমি ও মা, আমি মানে আমার বন্ধু ভাগ্য সারা। আমি নিউজিল্যান্ডে বেড়াতে গিয়েছি, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে এয়ারপোর্টে। আমার বান্ধবী অস্ট্রেলিয়া থেকে ফোন করেছে, আমার স্কুলের বান্ধবী, ওর নাম মিতু, সিডনি থেকে, যে কি খাবি। তো আমি বললাম যে যা খাবো ওটা নিয়ে আসবে। আমি বললাম শোন, কয়েকদিন ভাত খাই না, মেয়ে ভাত খেতে চেয়েছে। তো ওরা সিডনি থেকে 1 ঘন্টা দূরে থাকে, সারাদিন কাজ করে 1 ঘন্টা ড্রাইভ করে বাসায় গিয়েছে, এতগুলো 10টা আইটেম রান্না করেছে, রান্না করে 1 ঘন্টা ড্রাইভ করে এসেছে। আমি থাকছি সিডনির একদম সেন্টারে হোটেলে, আমাকে, আমার মেয়েকে, বরকে 10টা আইটেম, ভাত, ভাজি, ভর্তা, বেগুন ভাজা, চিংড়ি মাছ, এগুলো খাইয়ে দাইয়ে গিয়েছে। মানে আমি ক্রাইস্ট চার্চে বসা এয়ারপোর্টে, আমার বান্ধবী সিডনিতে বসে আমার জন্য ভাত তরকারি রান্না করছে। আমি এই কপাল নিয়ে জন্মেছি। আমি হলের কথা বলছিলাম, হলে আমি থিয়েটার করতাম। আমার মানে থিয়েটারের জন্য আমার গেট বন্ধ হয়ে যেত 8টায়, আমার থিয়েটারের রিহার্সাল হতো 10টা পর্যন্ত। তো সে সময় শুধু যাতে রাতে থাকতে পারি সেজন্য আমার হলে সিট থাকবার পাশাপাশি আমি আজিমপুরে একটা সাবলেট রুমে বাসা নিয়েছিলাম। তো আমাদের তখন সিস্টেমটা ছিল এমন যে ডাইনিংয়ে খাবার জন্য 400 টাকা দিতে হয় 2 বেলা। তো 1-2 মাস দেওয়ার পর আমার বান্ধবীরা বললো, ডিপার্টমেন্টের বান্ধবীরা, যে তুই খামাখা টাকা দিস, খেতে তো পারিস, রাতে তো খেতে পারিস না, তো টাকা দেওয়ার দরকার নেই, তোর জন্য আমরা দুপুরে রান্না করব। মানে প্রায় 4 বছর বেশিরভাগ দিন আমার বান্ধবীরা আমাকে রান্না করে খাইয়েছে। সো আমার বন্ধু ভাগ্য এটা একদম মাশাআল্লাহ, উপরওয়ালার রহমত। মাশাআল্লাহ। কিন্তু যে সোশ্যাল মিডিয়া, আরেকটা যেটা তুই বলছিলি শুরুতে, হয় কি গল্পগুলো, জীবনের গল্প বলতে গেলে না অনেক গল্প চলে আসে। এর মধ্যে আমি আমার দাদুর বাড়িতে গিয়েছিলাম, আমার একদম কাছাকাছি বয়স, আমার থেকে 2 বছরের বড় আমার ফুপু। কিন্তু ছোটবেলায় আমাকে একদম তুই তুই করে আমরা তোর বাড়িতে গিয়ে কুতকুত খেলছি, চিবুড়ি খেলছি, গোল্লাছুট খেলছি, 7-4, আমি জানি না এসব খেলার নামও তুই বুঝবি কিনা। হ্যাঁ, হালকা পাতলা খেলাও হয়েছে। তারপর আমরা আমরা বলতাম ডাং টঙ্কি, আমি জানি না, ওই ক্রিকেট, ডাঙ্গুলি, ওই ডাঙ্গুলি টাইপের আর কি। হ্যাঁ, আমরা বলতাম ডাং টঙ্কি। তো তারপর বহু রকমের খেলা। হ্যাঁ, তো আমার সেই চাচা ফুপু কাছাকাছি বয়সী, কিন্তু ধর আমার থেকে 2 বছরের বড়, 3 বছরের বড়, সারা জীবন তুই তুকারি করেছি। তো এবার আমাকে বলছে তুমি। আমি বলছিলাম দিত ফুপু, তুমি আমাকে তুমি করতেছো কেন? বলে যে এখন তো বড় হয়ে গেছো আম্মু। আমি বড় হয়েছি তো কি হয়েছে, তোমার কাছে বড় হয়েছি নাকি? তুমি তো আমার থেকে 2 বছরের এখনো বড়। বলে কি না, এখন তোমার কত হয়ে গেছে। ভাবছি তুমি যে ঠিক মতো কথা বলতে পারো আমার সাথে, কথা বলো, জানলাম সামনে থেকে সরো। সো হ্যাঁ, আমার বন্ধু ভাগ্য, আমার পরিবার ভাগ্য, মানে ওই সাপোর্টের জায়গাটা ছিল, মানে তুমি হলেও সেটা আদর বা ভালোবাসার জায়গা থেকে। হ্যাঁ, সেই মানে আমার সেই জায়গাটা ফুপুর সাথে আমার দেখা হয়েছে 20 বছর পর। আচ্ছা। হ্যাঁ, কারণ ওর বিয়ে হয়ে গেছে, ও আরেক জায়গায়। আর আমার যেটা হয়েছে, আমার বিয়ের পরে আর যাওয়া হয়নি। আমার বিয়ে হয়েছে 16 বছর, মানে আমার ফুপু বলতে আমার বাবার চাচাতো বোন, ঠিক আছে, আরেকটা গ্রামে, আমার দাদির বাড়ি থেকে আরেকটা গ্রামে। তো 20 বছর পর দেখা হয়েছে এরকম। কিন্তু ওরা এত খুশি আর আমি এত খুশি ওদের কাছে যেতে পেরে। মানে ওটা হচ্ছে আমার শেকড়, ওটা আমার বেড়ে ওঠা। আমরা সারা রাত ধর টিনের ঘরে একটা কম্বলের তলে কম্বল তো আমরা লেপের নিচে ঘুমাতাম, লেপের নিচে ঘুমিয়ে সব গল্প করছি, ভূতের গল্প। এর মধ্যে একদিন আবার আমার ভাই আমার ছোট, 1.5 বছরের ছোট, একদম পিঠাপিঠি, সে কয়েল দিয়ে আগুন ধরিয়ে দিল বিছানার মধ্যে, মশারির মধ্যে। মানে এরকম হাজারো গল্প। আমি ওদের সাথে এভাবে বেড়ে উঠেছি। আমি যখন দাদুর বাড়িতে, নানুর বাড়িতে যেতাম, তখনই আমার মামাতো ভাই বোনরা আর ওদিকে আমার এই ফুপু কাজিনরা,
বাহ! কিন্তু এই যে যেটা বলছিলাম যে এগুলো তো পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব কাছের মানুষ, কিন্তু আমাদের একটা ভয়ঙ্কর সোসাইটি মেনটেন করতে হয় এবং সেটা আবার সোশ্যাল মিডিয়াতে। এবং কিছুদিন আগে তুমি একজন অভিনেতা সম্রাটকে হাগ করেছিলে, জড়িয়ে ধরেছিলে, সেটা দারুণভাবে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। তোমার কি মনে হয় যে এটা আদৌতে ভাইরাল হওয়ার মতো কিছু ছিল? এখানে আসলে দুটো দিক আছে। প্রথম দিকটা হচ্ছে যে সম্রাটের সাথে আমার সম্পর্কটা একটু বলতে হবে। সম্রাটের সাথে আমার প্রায় 10 বছর আগের পরিচয়, এবং আমরা কুয়াকাটাতে একটা ধারাবাহিকের শুটিং করেছিলাম, পারভেজ আমিনের জলপুত্র। আমরা প্রায় 2 বছর শুটিং করেছি, বিভিন্ন বহুদিন, ধর টানা 10 দিন 12 দিন থেকে থেকে। তো সম্রাট হচ্ছে আমার সেই রকম সহকর্মী যে হয় না যে আমরা যারা থিয়েটার করি তারা আসলে জীবনে প্রথম দিকে ছোট ছোট চরিত্রেও ডাক পাই না ঠিক মতো। তো আমার সেই সহকর্মী যখন একটি ভালো সিনেমার প্রধান চরিত্রে কাজ করছে এবং খুবই ভালো অভিনয় করছে, খুব স্বাভাবিক যে আমার সেই সহকর্মীর প্রতি আমার ভালোবাসা, আবেগটা ভীষণ রকম থাকবে। মানে আমি মেহজাবিন আমাকে আমন্ত্রণ জানিয়েছে বা চরকি থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি গিয়েছি, ভীষণ ভালো লেগেছে, পুরো সিনেমাটা আমার ভালো লেগেছে, মেহজাবিনের কাজ ভালো লেগেছে। আর সম্রাট ছিল আমার কাছে বাড়তি পাওনা। সম্রাট মানে সম্রাটের অভিনয়, হ্যাঁ। এবং সেই দিন সিনেমা দেখে বের হয়ে জয়া আপা, আমি বা যারাই ছিলেন, তমা, যারাই ছিলেন, আমরা প্রত্যেকে এত ভালো লেগেছে কাজটা যে পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী, প্রধান চরিত্রের যে দুজন, তাদেরকে আলিঙ্গন না করে থাকতে পারিনি, সবাই করেছে। এবং জয়াপার সাথে সেদিনই সম্রাটের প্রথম পরিচয়। তারপরে গিয়ে আমি দেখছি যে জয়াপা সম্রাটকে খুবই মানে কংগ্রেচুলেট করছে, হাত ধরে আলিঙ্গন করছে। কিন্তু যেই শটটা ভাইরাল হয়েছে সেই শটটা তো আসলে আমরা কেউ জানি না যে এই শটটা নেওয়া হচ্ছে, এবং শটটা যে অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে সেটা খুবই দৃষ্টিকটু একটা অ্যাঙ্গেল। আমি এর আগে একদিন বলেছিলাম যে এখন তুমি কথা বলছি, ক্যামেরাটা এখানে থাকবে বা এখানে থাকবে, এখানে থাকবে। ক্যামেরাটা যদি এমন কোনো অ্যাঙ্গেলে থাকে যেটা অড, সেটা আমি যাই পরে আসি না কেন সেটা অড দেখাবে। শটটা তো অড দেখিয়েছে, এবং শটটা অনুমতি ছাড়া ধারণ করা, অনুমতি ছাড়া প্রচার করা, এগুলো তো ভীষণ মুশকিল, একটু তো মুশকিল আছে। হ্যাঁ, কারণ এখন হচ্ছে ইউটিউব কন্টেন্ট এবং অর্থ উপার্জনের ব্যাপার। মানে আমি এটা এভাবে বলি যে আমার সোশ্যাল মিডিয়ায় শুধু সেটুকুরই দায় যেই ছবি, পোস্ট, ভিডিও, বার্তা আমি আমার হ্যান্ডেল থেকে শেয়ার করছি, আমার পেজ থেকে, আমার প্রোফাইল থেকে, সেগুলোর দায় আমার। এছাড়া অন্য কেউ আড়াল থেকে লুকিয়ে চুরি করে আমাকে না বলে কোন অ্যাঙ্গেল থেকে কি শট নিয়ে সে পয়সা উপার্জন করার জন্য ভাইরাল করবে, সেটার দায় তো আমার না। সেই মানসিক মানে বোধটা তৈরি না হওয়ার দায় তার, যে প্রচার করছে, অর্থ উপার্জন করছে তার। এগুলো আস্তে আস্তে আশা করি তৈরি হবে। এটা শুধু আমাদের এখানে হতে পারে, পাপারাজি তো এখন কালচারটা কেবল শুরু, বরং বাংলাদেশে কেবলই শুরু হলো, সেদিকে আর না যায়। কিন্তু এই সিনেমা দেখার জায়গা থেকে আরেকটা জায়গায় আসি, যে একটা ইন্টারভিউতে বলেছিলে যে 1996-এর পরে তুমি আর হলে সিনেমা দেখোনি, কিন্তু মাত্র সিনেমার গল্প শুনলাম এবং এর আগে তুফান দেখেছো হলে গিয়ে। তাহলে এই কনফ্লিক্টটা কেন হলো? তুমি তো আসলে সিনেমা দেখতে যাচ্ছ, তাহলে ওই 1996-এর পরে দেখোনি মানে কি? ওটা আসলে এভাবেই বোধহয় গুজব রটে। মানে কি জিনিসের কি ব্যাখ্যা? ধর আমি বললাম 2 আর 2 4, আর প্রচারিত হলো 2 আর 2 22, বিষয়টা এরকম। ওটা যে ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউতে আলোচনা হচ্ছিল আমার ছোটবেলা নিয়ে। এবং ছোটবেলায় আমরা বন্ধুরা স্কুলে একসাথে টিফিনের পিরিয়ডে আমার বান্ধবীর বাড়িতে গিয়ে টিফিন খেয়ে আমরা বন্ধুরা মিলে সিনেমা দেখতে যেতাম। এবং তখন মাসে অন্তত 1 বার বা 2 বার, হ্যাঁ, সখীপুরে আমি যেখানে বড় হয়েছি সেখানে 2টো সিনেমা হল ছিল, রেনাস সিনেমা হল, ভাই ভাই সিনেমা হল। সেখানে গিয়ে আমরা সিনেমা দেখতাম, এবং আমরা পুরো বন্ধু গ্রুপটা ছিলাম সালমান শাহ, শাবনূরের ভক্ত। তো সেই প্রসঙ্গে আমি বলেছি যে 93 থেকে 96 পর্যন্ত এমন কোনো সিনেমা নেই যেটা সখীপুরে রেনাস হলে বা ভাই ভাই হলে দেখাচ্ছে আমরা দেখিনি। প্রত্যেকটা সিনেমা আমরা হলে গিয়ে দেখেছি। সালমান শাহ মারা যাওয়ার পর আমি আর হলে গিয়ে সিনেমা দেখিনি, ওটা ওখানেই শেষ। আর এটা আরেকটা সম্পূর্ণ ভিন্ন গল্প।
আমি ওখানকার কথা বলেছি, ওটা আমি কি তোমাকে বোঝাতে পারলাম কিছু? অবশ্যই আমি তো কিছুটা জানি, দর্শকদের বোঝানোটা মানে ওটা যেখানে এবং ওই আলোচনাটাই হচ্ছিল যে আমার ছোটবেলা নিয়ে, ছোটবেলায় আমি নাটক সিনেমা দেখতাম কিনা সেটা নিয়ে। এবং সেই প্রসঙ্গে আমি বলেছি যে, প্রসঙ্গে না, যেটা মানে যেটা ঘটনা, যে আবার 93 থেকে 98 পর্যন্ত মানে আমার হাই স্কুলে এমন পড়াকালীন সময়ে এমন কোনো টিভি নাটক নেই, সাপ্তাহিক নাটক, ধারাবাহিক নাটক, যেটা আমি দেখিনি, শুধু ইলেকট্রিসিটি চলে যাওয়া ছাড়া। ওই একইভাবে হলে গিয়ে সিনেমার বিষয়টা হয়েছে 96টা আমি মেনশন করেছি, কারণ 96-এর সেপ্টেম্বর সালমান শাহ মারা যায়, 6ই সেপ্টেম্বর। আমি তখন টিভিতে একটা সিনেমা দেখছিলাম, বিকেল 5টার খবরের সময় আমি সেই নিউজটা পাই। তারপর থেকে যে 2 বছর আমি সখীপুর ছিলাম আর হলে গিয়ে সিনেমা দেখি, আমি ওইটা বলেছি। আচ্ছা, তারপরে ঢাকায় এসে আমার নিজের অভিনীত সিনেমা এবং যত ছবি মুক্তি পেয়েছে। মনে পড়ে যে প্রথম ঢাকায় এসে কোন সিনেমাটা দেখতে গিয়েছিলে? টাইটানিক। হলে মধুমিতায়, হ্যাঁ, বন্ধুরা সব বন্ধুরা মিলে টাইটানিক, মধুমিতায়। তখন আর বাংলা সিনেমার দিক থেকে বাংলা সিনেমা খুব হ্যাঁ, ঢাকায় প্রথম কোনটা দেখেছি না, ঢাকায় তার কিছুদিন পরে বলাকাতে সালমান শাহর তোমাকে চাই আবার রিলিজ হয়েছিল। তোমাকে চাই বলাকাতে, ওই তোমাকে চাই আবার দেখতে গিয়েছিলাম। সেটাও সালমান শাহর ছবি, আগে কিন্তু দেখে এসেছি একবার। তো সেটা গেল ওটা। তারপরে আমি অসংখ্য ছবি, মানে আমাদের যত ছবি মুক্তি পেয়েছে সব ছবি আমি হলে গিয়ে দেখেছি। মনপুরা, আয়নাবাজি, অজ্ঞাতনামা, দেবী, হাওয়া, বা আমার যে ছবিগুলো রিলিজ হয়েছে রিসেন্টলি, তুফান, বেশিরভাগ ছবি আমি হলে গিয়ে দেখেছি। আপা, কাজ তো শুরু হয়েছিল 2005 সাল থেকে টেলিভিশনে, তারপরে তোমার 2012 সালে একটা ব্রেক ছিল, একদম দেখা যায়নি। ছোট্ট করে শুনবো কারণটা। 2009-এ বিয়ে করি, 2010-এ আমি মানে আমার বিয়ের 2 মাস পরই আমি কনসিভ করি। তো তার পরের বছর আমার সন্তানের জন্ম হয়। একেবারেই ওটা মাতৃত্বকালীন ছুটি। আমার সন্তানের জন্মের সময়টা মানে আমি 3 বছর, 10, 11, 12, 3 বছর আমি কোনো কাজ করিনি। আগে যেগুলো শেষ করে রেখেছিলাম ধারাবাহিক, সেগুলোই কিছু প্রচার হয়েছে, তো আমি শুটিং করিনি আর কি। এখন তো মেয়েও মাশাআল্লাহ তোমার সমান লম্বা হয়ে গেল প্রায়। যেটা কথা হচ্ছিল না যে ক্যামেরার অ্যাঙ্গেলের কথা যেমন বলছিলে, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু বিভিন্ন রকম দেখায়। তো ঘটনা যাই ঘটুক, যখন লোকে রটায় অনেকভাবে, তখন কিন্তু পরিবারের কানেও শুনতে খারাপ দেখায়। তো তোমার, আমি পার্সোনালি, যেহেতু আমি তোমার ফ্রেন্ড লিস্টে আছে, আমি দেখেছি তোমার পোশাক আশাক নিয়ে সব কিছু, কিন্তু এই যে খুব বাজেভাবে, সেটা তুমি হলুদ সাংবাদিকতায় বলো কি নর্মালি নিউজের কথা বলো, সোশ্যাল মিডিয়াতে লেখার কথা বলো, যে খুব বাজেভাবে উল্লেখ করে লেখা হয় কাপড় নিয়ে, যে রুনা খানকে এখন এইভাবে দেখা যাচ্ছে, একটু নেগেটিভ থাকে, এটার জন্য কি কখনো পরিবারের কোনো কথা শুনতে হচ্ছে বা ফেস করতে হচ্ছে বা কোনো ডিফিকাল্টিস কখনো হয়েছে মনে হয়েছে? না, মানে প্রথম কথা হচ্ছে আমার মেয়ে তো সোশ্যাল মিডিয়াতে নেই, সে সোশ্যাল মিডিয়া ইউজ করে না, সো তার এই দুনিয়া সম্পর্কে কোনো ধারণাই নেই। আর সে ইনস্টাগ্রাম ইউজ করে, সেই ইনস্টাগ্রামে আসলে তারা দেখে টেলর সুইফট, জাস্টিন বিবার, সেলেনা গোমেজকে। ওখানে আমাদের কোনো জায়গা নেই, সরি সারা, ওখানে আমি তুমি নেই। এবং আমার মেয়ে না, শুধু আমার মেয়ের বন্ধুরা সবাই। আর আর পরিবারের অন্য সদস্যদের কথা যদি বলি, যে আমার বর বা আমার ননাস, আমার দেবর, মানে আমার শ্বশুর বাড়ির দিকের আত্মীয় স্বজন, ওরা আসলে হয়েছে কি, মানে আমাদের বিশাল রকম একটা না জানা অংশ আছে। কিন্তু সারা না জানা অংশ বলতে, ঢাকায় র্যাম্প মডেলিং বলে একটা সেক্টর আছে, এবং সেই র্যাম্প মডেলিং কিন্তু 30 বছর ধরেই ঢাকায় র্যাম্প শো হয়, র্যাম্প মডেলরা ওয়ার্ক করে। এবং তুমি জানো যারা র্যাম্পের সুপার মডেল, যেমন আমাদের ইমি, রুমা বা আজরা, তারা যখন র্যাম্পে হাঁটে তারা কেমন পোশাক পরে? তারা পরে না, ডিজাইনাররা যেমন পোশাক ডিজাইন করে তারা পরে। সো আমার পরিবারের সদস্যদের কাছে এটা তো, আর ঢাকায় এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। মানে এটা তো আমার পেশা সারা, এটা আমার কাজ। আমি একজন পেশাদার অভিনেতা এবং মডেল। আমাকে বিভিন্ন চরিত্রে দেখা যাবে, বিভিন্ন লুকে দেখা যাবে, এবং চরিত্র অনুযায়ী, ডিজাইনার অনুযায়ী
চরিত্র অনুযায়ী আমার লুক তৈরি হবে, ডিজাইনারের ডিজাইন করা পোশাক আমি পরবো, এটাই আমার কাজ। ওই যে বললাম হলুদ মানে সাংবাদিকতা, ওই জায়গাটা পরিবার থেকে কখনো কোনো না, ডিফিকাল্টিজ এটা আসেনি? আমার পেশা। তোমার কথা থেকে একটা প্রশ্ন আমার মাথায় এলো, একটু জানতে ইচ্ছে হচ্ছে যে তুমি তোমাকে যতটুকু দেখেছি বা শুনেছি, তোমাকে বাহির থেকে দেখলেও একটা বোঝা যায় যে মা হিসাবে কেমন হতে পারো তুমি, মাশাল্লাহ। তো সেখানে এই যে বলছিলে তুমি তোমার মেয়ের কথা যে টেলর সুইফট, জাস্টিন বিবার দেখে, কিন্তু তুমি নিজে তো একজন বাংলা চলচ্চিত্রের কর্মী, একজন বাংলাদেশে কাজ করছো বাংলা সাহিত্য নিয়ে বা বাংলা সিনেমা নিয়ে। তুমি কি কখনো আলাদা করে ওকে চেষ্টা করনি বোঝাতে, বা ওকে কখনো নিচ থেকে আগ্রহী করে তুলতে চেষ্টা করেছো যাতে ও একটু বাংলাদেশের চলচ্চিত্র বা নাটকগুলো বা বাংলা কালচার ফলো করতে শেখে? মানে হ্যাঁ, বুঝেছি তোমার প্রশ্ন। সেটা হচ্ছে আমার মেয়ে ছায়ানটে নাচ শেখে, আমার মেয়ে আলিয়াস প্রসেসে পিয়ানো শেখে, আমার মেয়ে রবীন্দ্রনাথের গান শুনে, আমার মেয়ে রবীন্দ্রনাথের কবিতা পড়ে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, দুঃখজনক, আর বলি আর যাই বলি না কেন, যেই নাটক আমরা এখানে তৈরি করি সেই নাটকের দর্শক সে বা তার বন্ধুরা না। এটা সত্য, আমি বানিয়ে বানিয়ে মিথ্যা তথ্য দিতে পছন্দ করি না। হ্যাঁ, তো একটা মজার বিষয় হচ্ছে যেটা তুমি বলছিলে, সেটা এই প্রসঙ্গে একটা কথা বলি যে গত বছর হইচইয়ের আমাদের একটা গেট টুগেদার হয়েছিল। তো হইচইয়ের গেট টুগেদারে রাজেশ্বরী আমার সাথে গিয়েছিল, তো ওখানে জয়াপার সাথে অপূর্ব ছিল, শুভ ছিল। তো জয়াপাকে দেখে বলছে, মা মানে কথা যখন বললাম যে মা এটা জয়া খালা বললো, বাবু কেমন আছিস, সেই বলছে, মা শি লুকস লাইক 18। আমি বললাম ওকে, দেন শি ইজ 18। বলছে তাহলে সবাই তার বয়স নিয়ে এত কথা বলে কেন? আমি বললাম যে তুই কিভাবে জানলি? বলে আমার স্কুলের বন্ধুরাও বলে, বা আমি শুনেছি, কোথাও শুনেছি। মানে আমরা আসলে, আমি এই গল্পটা এই জন্য বললাম যে ইতিবাচকতাও যে বলছিলাম, নেতিবাচকতা ছড়ায় বেশি। জয়াপাকে আমি মনে করি গত 20 বছরে বাংলাদেশের সবচাইতে অসাধারণ অর্জন সমৃদ্ধ অভিনেতাদের একজন, যে শুধু দেশে নয় এবং দেশের বাইরে। এবং আমি জয়াপার কলকাতার ছবি দেখেছি, আমার দৃঢ় বিশ্বাস তিনি শুধু ভারতীয়, জন্মসূত্রে ভারতীয় নাগরিক নন বলে তিনি এখনো ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। তিনি ওখানে অসংখ্যবার, মানে নাগরিক নন বলে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা দেয়া যাচ্ছে না। তো সেই রকম একজন গুণী মানুষ, যার এত এত অর্জন, পরের প্রজন্মের কাছে আমরা পৌঁছেছি যে উনার আসলে বয়সটা কত। এই বার্তা যে কিছুই দেখেনি তা সেই প্রজন্মের কাছে আমরা এই বার্তাটা দিতে পেরেছি, এটা আমাদের দুঃখজনক। এবং ওখানে আরেকটা মজার জিনিস আছে, তোকে এর কথা বলছিলাম না, অপূর্ব আর শুভ, আরফিন শুভ। তো শুভ আর অপূর্ব তো দুজনেই বলছে যে আমরা তো আসলে, শুভ অপূর্ব আমরা তো একসাথে কাজ শুরু করেছি, 20 বছরের বন্ধু, মানে সবাই সবার শুরুর জার্নিটা জানি, আমরা তো আসলে একসাথে বড় হয়েছি। তো অপূর্ব আমাকে বারবার বলছে যে বাবু কবে এত বড় হলো, তো সেই দিন তোমার পেটে ছিল। শুভ বলতেছে যে তোর বিয়ে হইলো, তারপর আবার তোর মেয়ে, ও মানে ও তো আমার সমান হয়ে গেছে। আমার মেয়ে গাড়িতে উঠে বলছে যে মা, অপূর্ব আর শুভ, ওরা ওই ছেলে দুটো কি হ্যান্ডসাম। আমি তো প্রাউড, গর্বের শেষ যে আমার জাস্টিন বিবার দেখা মেয়ে, আমার জেনিফার লরেন্স দেখা মেয়ে অপূর্ব আর শুভকে বলছে হ্যান্ডসাম। মানে তার মানে আমি এটা বলতে চাইছি যে আমাদের ভীষণ ভীষণ সুন্দর জিনিস আছে, মানে আমাদের জয়াপা আছে, আমাদের অপূর্ব আছে, শুভ আছে, নিশো আছে। বা মিমকে যখন দেখেছে আমার মেয়ে কি বলে জানিস, মা ওই সুন্দর মেয়েটা, মা ওই সুন্দর মেয়েটার বিয়ে, ওই সুন্দর মেয়েটার প্রোগ্রাম। সো এই গল্পগুলো আমি এই জন্য বললাম যে এই 13 বছরের বাচ্চাটা কিন্তু তাদের খুব বেশি কাজ দেখেনি, কিন্তু যখন প্রথম দেখছে এই বাচ্চাটার হচ্ছে হলিউড দেখা, হলিউডের স্টারদের, সেলিব্রিটিদের দেখা চোখ, ওদের চোখেও আমার সহকর্মীরা, আমার অভিনেতা অভিনেত্রীরা দারুণ। ওটা আমাকে ওকে, দে আর মাই কলিগ। তার মানে সুযোগ আছে এখনো, ও আস্তে আস্তে বাংলা চলচ্চিত্র, বাংলা নাটক দেখার প্রতি আগ্রহী হয়ে উঠবে কখনো, বা যদি শোনে অপূর্বর সাথে। না বাংলা চলচ্চিত্র, এটা একটু আমি একদম ছোট্ট করে শুনবো, আমরা একদম শেষ দিকে আপা, গল্পে যে কখন সময় চলে গেছে কানে না বললে আমি গল্প চালিয়ে যেতাম। ছোট্ট করে শুনবো, তোমার অভিনয় করা চলচ্চিত্রগুলো কি মেয়ে হলে দেখতে যায়? ছিটকিনি হলে গিয়ে দেখেছে, হালদা হলে গিয়ে দেখেছে, অসময়ের প্রিমিয়ারে গিয়েছে। শুধু তাই না, একটু বোঝাতে ভুল হচ্ছে, আমার মেয়ে
হীরক রাজার দেশে দেখেছে, আমার মেয়ে গোপীগাইন বাঘাবাইন দেখেছে, আমার মেয়ে মানে ঋত্বিক ক্লাসিক ঘটকের গুলো তাকে হ্যাঁ তার সেগুলো দেখা। সে কিন্তু তার বাবা বাংলাদেশের একসাথে চলচ্চিত্রের সাথে খুব একটা তার মিঙ্গেলিং বাংলাদেশের হচ্ছে না। আমার মেয়ে সূর্য দীঘল বাড়ি দেখেছে। আচ্ছা সো আচ্ছা হ্যাঁ এরকম মানে তার বিষয়টা হচ্ছে কি, সে যে সময়টা দেখবে, এখনকার বাচ্চারা তো খুব পরিষ্কার মাথার রে সারা, সে যে জিনিসটা দেখবে সেটা ওই সময়টা তাকে সে কাজল রেখা হলে গিয়ে দেখেছে আমার সাথে। আচ্ছা আচ্ছা তারপর এর মধ্যে আরেকটা কি সিনেমা দেবী সে হলে গিয়ে দেখেছে। আচ্ছা প্রচুর কাজ সে দেখেছে। মানে দেখা হয় কিন্তু একটু একটু আগ্রহের কমতি আছে, বা যাই হোক, ওটা আস্তে আস্তে ওটা আসলে সবার ক্ষেত্রেই হয় না। যে কথা বললে টেলিভিশন ছেড়ে বাংলা নাটক যে দেখা, সেটা আমার মেয়ে কেন বাংলাদেশে কেউই আর এখন দেখে কিনা আমি জানি না। আমরা তো নাটক দেখি ইউটিউবে, তো ওরা ইউটিউবে ওদের কন্টেন্টগুলো দেখে, ঠিক আছে। আর এমন যখন কোনো উৎসব হয়, যেমন মজার কথা বলি তোকে একটা, আমার মেয়ে মোশাররফ করিমের জন্য হুব্বা দেখতে গিয়েছে সেই যমুনা ফিউচার পার্কে। আমি কিন্তু অভিনয় করিনি ওটাতে, আমি কিছুই না। সে আমাকে বলেছে সে মোশাররফ করিমের অভিনয় দেখতে চায়, সেই সিনেমা দেখাতে আমি তাকে যমুনা ফিউচার পার্কে নিয়ে গিয়েছি। ভালো লাগলো আপা, খুব অনেক দিন পরে এরকম একটা আড্ডা হলো। আসলে সবসময় ইন্টারভিউ হয় বললেও সংক্ষিপ্ত সময় থেকে আজকে লম্বা সময় একটা আড্ডা দিতে পেরে খুব খুব ভালো লাগলো। আমরা শেষ করব এখানের এই আড্ডাটা, অন স্ক্রিনের আড্ডাটা শেষ করতে হবে। দর্শকদের উদ্দেশ্যে যদি তার আগে কিছু বলতে চাও। দর্শকদের জন্য অনেক ভালোবাসা, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন, আর আমাদের জন্য শুভকামনা রাখবেন। ধন্যবাদ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, এবং স্পেশালি তোমার নতুন ছবি নীলপদ্মের জন্য অনেক অনেক শুভকামনা। এবং সে সাথে দর্শকদের প্রতি আমন্ত্রণ থাকবে যে বাংলা সিনেমা হলে গিয়ে দেখি। হলে গিয়ে দেখলে আমাদের নিজেদের চলচ্চিত্র যখন নিজেরাই প্রচার প্রসারণায় যোগ দিব, তখনই আসলে আমাদের ইন্ডাস্ট্রিটার আরও প্রসার ঘটবে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর টিভির বিশেষ পডকাস্ট জুম বক্স থেকে। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আলাপ আলোচনা, গসিপ নিয়ে হাজির হয়ে যাব। স্টে টিউনড।